দেখবেন আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আমার কথা শোনার জন্য। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন আমি এটা কি বললাম, যে এই ধরনের কথা কি পান্না স্যার বলতে পারে কিনা, যে আইসিটি কোড বা ইন্টারন্যাশনাল যে কোড এখন ক্যাঙ্গারু কোড যেটা বাংলাদেশে আছে, সেইটা যদি অবৈধ হয় তাহলে পারলে ঠেকাও। কে বলেছেন এই কথাটা, পারলে ঠেকাও? সেটা বলেছেন আমাদের পান্না স্যার। এবং উনি যে বলেছেন, আমার যে বোনকে দিয়ে এই কথাগুলো, ওনার সাথে কথাবার্তার যে রেকর্ডিং, সেই রেকর্ডিং এর আপনাদেরকে আমি কিছু অংশ শোনাবো, যেটা আমার ভিডিওর ভেতরে আমি দিয়ে দিব, যে শোনার জন্য যে উনি আসলে বলেছেন কিনা, আমি গুজব ছড়াচ্ছি নাকি উনি বলেছেন, সেটা আজকে প্রমাণ করে দিব আপনাদেরকে। তো তার আগে, এটা শোনানোর আগে আপনাদের কয়েকটা কথা বলি, প্লিজ একটু শুনেন। আপনার কয়েকটা কথা বলি আপনাদের। যে আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরা খান পান্না স্যার, উনি বিশাল একজন উকিল। কিন্তু উনি হাইকোর্টের, সুপ্রিম কোর্ট বিভাগে, হাইকোর্টে কাজ করেন, সুপ্রিম কোর্টে কাজ করেন। মানে উনি ডাক্তার কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো নাম করা উকিল বলেন, তাহলে সেটা হচ্ছে যে জেডাই খান পান্না স্যার। আপনাদের সকলেরই মনে আছে জুলাইয়ের 29 তারিখ 2024, সেদিন তিনি এসেছিলেন। যেটা আপনার ব্যানারে যে ছবিটা দেখছেন, এটা কিন্তু সেদিনকার ছবি। সেদিন তিনি বলেছিলেন যে উনি একটা রিট করেছেন, যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে রিট করেছেন, আদালত যাতে একটা আদেশ দেয়। কিন্তু আদালতও জানতো যে এই আদেশ আদালত দিতে পারে না, এবং উনি একজন এত বড় আইনজীবী হয়ে উনি জানে যে এই আদেশ দেওয়া যায় না। তার কারণ হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার, ডিএমপি, তারপর সিএমপি, পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে? যে যে কেউ গাড়ি জ্বালাইতে আসলে, বাড়ি জ্বালাইতে আসলে, মপ করতে আসলে সরাসরি ব্রাশ ফায়ার করে দাও বলেছিল। পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে? তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ, এটা তো আমরা বলেছিলাম, কিন্তু এটা তো আমাদের পুলিশের বিধানেই আছে, যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে, কারণ জানমালের ক্ষতি হইলে, সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার হইলে এটা ওপেন ফায়ার করতে পারবে। তাইলে এই 29 তারিখ, মানে গত বছরের জুলাইয়ের 29 তারিখ, 25 তারিখ থেকে যদি আপনারা দেখেন, 25 তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালাও পোড়াও। বিটিভি ভবন, তারপরে আপনার সেতু ভবন, পুলিশের থানা আক্রমণ, পুলিশকে মাইরা লটকায় দেওয়া, এগুলো সব কিন্তু তখন শুরু হয়েছিল। তো উনি কার স্বার্থে পুলিশের যাতে গুলি করতে না পারে সে বিষয়ে বলেছিলেন। জানমাল রক্ষা করতে হলে পুলিশ গুলি চালাবে, সন্ত্রাসীদের, এটা নর্মাল, পুলিশের বিধানেই আছে। তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ হয়ে লড়েছিলেন, বুঝেছেন? পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা। ওনার পাশের যে উকিলটা, এই ছবিতে দেখতেছেন তো, পাশের যে উকিল, এই বেটাও ওইখানে, এই বেটাও জামাতি। তখন সবাই ছিছি বলেছিলেন, না না না, ওনারা জামাতি না, ওনারা মুক্তিযুদ্ধ। এই তো। এর পরের ঘটনাতে আসি। এর পরের যেই ঘটনা, এর ভিতরে উনি গত 8-10 বছর যাবৎ ব্লাস্ট নামে একটা এনজিওর প্যানেল উকিল ছিলেন। এটা আপনারা ভালো করে জানেন না। ব্লাস্টের এই এনজিওটা কার? ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যানকে আপনার ডাক্তার কামাল হোসেনের মেয়ে সারা খানের জামাই। ডেভিড বার্গম্যান মনে আছে? সেই মাইম্যান, সেই শেখ হাসিনার লোক, সেই বিভিন্ন জনকে হত্যা গুম খুনের দায় করেছিলেন এই ডেভিড বার্গম্যান। এবং ওনারই সংগঠন হচ্ছে ব্লাস। সেটার উনি প্যানেল লয়ার। মায়ের ডাক, ওই যে মায়ের ডাক আরেকটা আছে, সেটারও উনি। উনি সব কাজের কাজী, শুধু একটু পাজি, এই আর কি। এরপরে দেখেন আপনারা আবার, এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম, আপনারা 15 আগস্ট কি করেছেন, উনি 12ই আগস্ট কি করেছেন, এগুলো সব আপনাদের বলেছিলাম। একটা কথা আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মনে হচ্ছে 300 জন না 350 জনের একটা আসামি করে মামলা হয়েছিল, ওনাকে রাখা হয়েছিল 70 নম্বর আসামি। তখন উনি বলেছিলেন ভাই নামটা 1-2 নাম্বার রাখলে ভালো হইতো, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, ওই মামলা, সেই মামলা, এগুলো বলছিল। এগুলা বলছে পরে আমরা সকলে, হ্যাঁ আইনের শাসন নাই দেশে, এই নাই সেই নাই, হেভি আন্দোলন। আমরা ফেসবুক পার্টি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই ফেসবুক পার্টি ছিলাম, কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। সেই মামলায় উনি পরে কোর্টে হাজিরে জামিন নিয়েছিলেন। সেই জামিনটা কিভাবে নিয়েছিলেন জানেন? সেই জামিনে, ওনার যে জামিন চেয়েছিলেন, সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে
শিশির মনির, জামাতের শিশির মনির, মনে আছে জামাতের শিশির মনির, যে কিনা আবরার হত্যার পরে জামাতের ছেলেপেলের পক্ষে দাঁড়াইছিল, সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল। কেন উনি আর কোনো উকিল পান নাই? উনি নিজে আসামি, ঠিক আছে, উনি চালাইতে পারবেন না, উনি তো একটা অ্যাসোসিয়েট ফার্ম চালান, উকিল ফার্ম চালান, সেখানে ওনার অনেক জুনিয়র লয়ে আছে, তারা দাঁড়াইলো তো যেত। সেটা না করে উনি কি করলেন, শিশির মনিরকে আনলেন। এখন শিশির মনিরকে আইনা উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন। এরপরের কাহিনী আবার জানেন আপনি, ওই যে আপনার 12ই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন। কার আইনজীবী? শেখ হাসিনার আইনজীবী। গত 12ই আগস্ট শেখ হাসিনার আইনজীবী হিসেবে উনি চেয়েছিলেন, কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিল কে? নাজনীন হাসান, যিনি কিনা জিয়াউল হাসান, সেনাবাহিনী এক মেজর জিয়াউল হাসানের বোন। সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেডাই খান পান্না স্যার উনি শেখ হাসিনার আইনজীবী হতে চান। যে জিয়াউল হাসান কিন্তু এখন জেলে, গুম হত্যা এগুলোর কারণে উনি জেলে। সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন। এবং আপনারা সবাই জানেন যে 28শে মার্চ ওই যে মঞ্চ 71-এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যে যেখানে যে আপনার আমাদের আরেক পান্না, মঞ্জুর আলম পান্না, তারপরে লতিফ সিদ্দিকী সহ প্রায় 16 জন ধরা খাইলেন, তার মধ্যে 2 জন মাত্র জামিন পেয়ে আছেন। এখনো আরো 15 জন সিনিয়র সিটিজেন যাদের বয়স 84 থেকে 90-এর ভেতরে, এরা সবাই এখনো জেল খাটছেন। তাদের ব্যাপারে কিন্তু মুখে কুলু পেটে বসে হয়েছেন, কোনো কথা নেই। এই সেই জেডাই খান পান্না। তো চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও, আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও। শুনেন ভিডিওটা। আপনি যে বললেন যে শেখ হাসিনা অসহায়, হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই। এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগতভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন, আপনি তো অবৈধ কোর্টটাকে মানে বৈধতা ঘোষণা দেওয়াচ্ছেন, মানে ভাবে আড়ালে, মানে এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে। ওকে ঠেকাও, আমি কি আমরা কিভাবে ঠেকাবো? আপনারা যদি গিয়ে এটাকে বৈধ করেন, একটা অবৈধ সরকারকে বৈধতা দেন, আমাদের তো এখানে শক্তি নাই। আর আমরা বলতে পারবো শুধু, আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ। এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক, অন্য কারো দৃষ্টিতে সঠিক না, সেটাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো কেউই 100% পারফেক্ট না। হ্যাঁ, আমিও না, তুমিও না। ওকে জি স্যার। তো এইটার ভবিষ্যৎ কি হইতে পারে স্যার, যদি একটু বলতেন। দেখো দেখো দেখো, খুব বেশি দেরি নেই, দেখো। তাহলে এর আগে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো আদালতে, তখন তো আপনার তাহলে দাঁড়ানো উচিত ছিল। এগুলো সব কি আমি তোমার সাথে আলাপ করবো? লোক না, এজেন্সির লোক না, এটা কিভাবে আমি বুঝবো? না না, আপনার ইচ্ছা, আপনি বললে বলবেন, না বললে নাই, সমস্যা আমি তো কাউকেই বলি নাই। যে আমার সাথে বলতে আসে তাকে আমি বলতে সামনাসামনি আসে। আমি তো আপনাকে দাওয়াত দিলাম, অনলাইনে আসেন, সামনাসামনি কথা বলি। না, অনলাইনে তো আমি যাব না। ওকে, রাখি, আমার সামনে ক্লায়েন্ট আছে। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন তো ভিডিওটা, কি বুঝলেন? এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা। এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন, মানে জেডাই খান পান্নার ছবি দিয়ে, এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং, সরাসরি র ভিডিওটা শোনালাম, যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যারের নাম্বার লেখা ছিল, এটাও দেখলেন। যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদেরই। তাহলে উনি, ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন? শুনুন, দেখুন, বুঝুন, এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেডাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি। এই জেডাই খান পান্না, এখন অনেকে বলছেন যে না, উনি তো ওই সেনাবাহিনীর যে 25 জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন, এই সেই হবেন। আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন যে উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন। শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে? শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত, আমারে বাঁচান? এটা তো বলে নাই। তাহলে উনি কেন শেখ হাসিনাকে, আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্র নিযুক্ত, তাহলে রাষ্ট্র যে ফাইলপত্র দিবে, রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন। উনি তো নতুন কোনো ফাইলপত্র আনতে পারবেন না। তার মানে হচ্ছে এখন যে আছে আইসিটি কোর্টের এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী, তার আন্ডারে উনি চাকরি করবেন।
এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে। স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না, 1 ইঞ্চিও মিথ্যা বলিব না, আপনার এই আইসিটি কোড ভুয়া, এটা বলবেন? আপনাদের এই আইন ভুয়া, আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া, আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়ে না, এই কথা কি উনি বলতে পারবেন? সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে আপনার এবি পার্টির যে সভাপতি, এবি পার্টির সভাপতি ফুয়াদ না, ফুয়াদ সেক্রেটারি, সভাপতির নামটা ভুলে গেছি, কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম, গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে জেডাই খান পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনালের, এবং উনি হইতে পারেন নাই বিধায়, যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেই বলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এইসব করেছিলেন। এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, এখন আর বলবেন না। তো এই এবি পার্টির ওই লোক যে কিনা একসময় শিবির করতেন, পরে বহিষ্কার, পরে আবার এবি পার্টি করলেন, এর শিবিরের বিটি, ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে, কে কি হইতেছে, কে কিভাবে হচ্ছে, এটা ওরা জানে। সেই ভদ্রলোকের সরাসরি আছে, কি আছে, আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা, যেটা টক শোতে ওপেন এয়ার শোতে বলেছেন যে জেডাই খান পান্না কি হইতে চাইছিল। সব বিচার বিশ্লেষণ করুন, এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।